আজকে ২৬শে জানুয়ারি। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন, নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন নিয়েই মূলত তিনি আলোচনা করেছেন। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে, অডিটোরিয়ামটার নাম হেলমেট, সেখানে ৩ বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে, আন্তঃবাহিনী, তাদের যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টটা আছে, তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা সব পত্রিকায় ছেপেছে। কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ থেকে কিছু শব্দ বাদ দিয়েছে। সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন। যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক। আচ্ছা, ডক্টর ইউনূস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝান? আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই। কিন্তু ডক্টর ইউনূসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি? তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি, আরও কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি। তার মানে 50% অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয়? নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে? এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায়, তারা ভোট বর্জনের কথা বলেছে। আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও একটা সংশয় রয়েছে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে, মেলায় লোকজন আসবে, বাণিজ্যও হবে, আবার উৎসবমুখর পরিবেশ, তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোটও দেবে। এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে, এটা নিয়ে অনেক ট্রল করেছে, কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই। এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য। এবং ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে, সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে, ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করে ফেলবে। আরও এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয়? ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে, কে কতটা সিট পাবে, টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে। এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তো তিনি বলছেন যে আর্মি যেন অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে, মানে এনএসআইয়ের মাধ্যমে, এনএসআইয়ের সাথে সমন্বয় করে এই যে কারচুপির আয়োজনটা সেটা যেন করে। কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো গেল মিটিংয়ের কথা। এই মিটিংয়ের বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদ বদলের উদ্যোগ ভেস্তে গেছে। সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার একটা উদ্যোগ নেওয়া ছিল। কারণ যিনি সিজিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি পিআরএলে গেছেন, অবসরপূর্ব ছুটিতে গেছেন। তো এখন সেই জায়গায়
এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল। আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল QMG ফয়জুর, তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল, কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন। এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে। তাকে এই CGS, যে অপেক্ষাকৃত জুনিয়র, যে বর্তমানে মেজর জেনারেল, তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে CGS বানানোর একটা উদ্যোগ নিয়েছে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে ডক্টর ইউনূস বলছে যে এইটা তো আসলে আমি কিছু জানি না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের দোষ। ওই খলিল এইসব ঝামেলা টামেলা করছে, তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে। তো এটা বলে সে জেনারেল ওয়াকারের সাথে একটা মানে ভাঁজ দিছে, যেটাকে আমরা বাংলায় বলি, এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর। এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে। এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই। জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেওয়া হোক, সেই হিসাবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল, এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি, তার সাথে কামরুলের সম্পর্ক ভালো। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল, এবং সেইটা যে ডক্টর ইউনূস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার। অথচ এই ডক্টর খলিল দেখেন, কাতার যাইতে হয়, কাতারে মিটিং হয়, ভারত, আমেরিকা, আরও অনেক দেশের প্রতিনিধি থাকে, কাতারের প্রতিনিধি থাকে। সেই মিটিংয়ে কে যায়? ডক্টর খলিল যায়। দিল্লিতে সার্জিও গার, অজিত দোভালের সাথে মিটিং হয়, সেই মিটিংয়ে কে যায়? ডক্টর খলিল যায়। আমেরিকার আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারত পক্ষে ডক্টর ইউনূসের সাথে কথা বলেন না, একদম মিনিমাম, যতটুক না বললেই নয়, বা খুব ফর্মাল সম্পর্ক। অথচ এই বাইডেন চলে যাওয়ার পরে, ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা, এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল। আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায়? এই ডক্টর খলিল যায়। আবার চীনের সাথে ডক্টর ইউনূস বলে এইটা করতে হবে, ওইটা করতে হবে। 6টা MOU সাইন করছে চীনের সাথে এই ইউনূস সরকার। তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে, চীন সেখানে 600+ কোটি টাকা দেবে। তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে, কারণ আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছে না, এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে। আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, কিন্তু তিনি আবার পছন্দ করছেন না, তিনি আবার খলিলকে ডেকে ধমক দিচ্ছেন, ইউনূসকে যে অভিযোগ জানাচ্ছেন। তো সব মিলায় মানে এই ডক্টর খলিল হলো একটা যেন নন্দ ঘোষ, যত দোষ খলিল ঘোষ, এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। তো ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি, তার সব মেসেজ নিয়ে যাই, তার জন্য আমি মেসেজ নিয়ে আসি, আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন, আমাকেই দোষী করেন। এটা নিয়ে ডক্টর খলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে, এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইউনূস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটা এই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন, এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, তার মানে এই যে NSA'র নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে, যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে, সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন। এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে 12ই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে, এবং তার আগে নির্বাচন হয় কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। আবার নজরে উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 18 মাসে দেশের বিদেশের, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কূটনীতিক, রাজনীতিক সব ধরনের মানুষের নজর বারবার কেড়েছেন এই মানুষটি।
ইদানিং মানে গত মাস দু তিন বেশ খানিকটা ব্যাকফুটে আছেন তিনি, কথাবার্তা তার তেমন শোনা যাচ্ছে না। তবে খবর পাওয়া যাচ্ছে তিনি তার লাইন অফ অ্যাকশান পাল্টেছেন। আগে অনেক বেশি বলতেন, মানে অনেকেই তাকে, আমিও তা বিভিন্ন আমার এর আগে বিভিন্ন এপিসোডে তাকে বলেছি যাত্রা দলের বিবেক। মাঝে মাঝে তিনি বিবেকের মতো গান গেয়ে যান, গান গাওয়ার পরে বিবেক যেমন আবার মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে ওই একটা জায়গায় গিয়ে বসে, গ্রিন রুমের এক সাইডে গিয়ে বসে বিড়ি খান কিংবা বিশ্রাম নেন, তিনিও তেমনই নেন, ঘুমিয়ে পড়েন। তো তিনি কথা বলতেন, এখন বলছেন না। এখন নাকি শোনা যাচ্ছে কথা বেশি বলছেন না, তবে নাকি কাজ করছেন ভেতরে ভেতরে। সেই করাটা কেমন তাই নিয়ে অনেকের আবার ভুরু কুঁচকে যাচ্ছে। ওয়াকারুজ্জামান মুখে যা বলেন, কাজে যে তার উল্টোটা করেন, এটা নতুন কথা নয়, সবাই জানেন। তবু ছোট্ট করে ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। 2024-এর 4 আগস্ট রাতে প্রধানমন্ত্রীকে যখন তিনি বলছেন ঢাকায় প্রবেশের সব পথ বন্ধ, আপনার চিন্তার কিছু নাই, তখন তিনি আবার সব ব্যারিকেড তুলে নিয়ে সেনাকে নির্দেশ দিয়ে ফেলেছেন যেন আন্দোলনকারীদের ঢাকা প্রবেশে বাধা দেয়া না হয়। পরদিন 5 আগস্ট সকালেও প্রধানমন্ত্রীকে তিনি বলছেন চিন্তার কিছু নাই আপনার, ভবিষ্যতে একদিন ঠিক খুঁজে বার করা হবে। এই চিন্তার কিছু নাই কথাটির আড়ালে কোন প্ল্যান ছিল? বঙ্গবন্ধুর শেষ জীবিত 2 সন্তানকে হত্যা করার প্ল্যান ছিল কি না? সেটা যে হয়নি, মানে করা যায়নি, তার কৃতিত্ব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নয়, তার কৃতিত্ব ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। শেখ হাসিনাকে রেস্কিউ করার পুরো প্ল্যান ওয়াকারুজ্জামানকে জানিয়ে উপেন্দ্র দ্বিবেদী, ভারতের জেনারেল দ্বিবেদী হুঁশিয়ারি দিয়েছিলেন, এই প্ল্যান মাফিক কাজ না করলে, অর্থাৎ শেখ হাসিনাকে নির্বিঘ্নে নিরাপদে ভারতে না পাঠালে ভারতের ফৌজ রেডি, এক মুহূর্ত দেরি করবে না ঝাঁপিয়ে পড়তে। ওয়াকারুজ্জামান সেদিন অন্যতা করার সাহস পাননি। তবু কি চিজ দেখুন, প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টার ছেড়ে বায়ুসেনার বিমানে উঠছেন, তখনও ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এমন মুখ চোখ করে ফোন করছেন প্রধানমন্ত্রীকে। আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না স্যার? আবার দেখুন, সেই 5 আগস্ট বিকালে সংবাদ সম্মেলনের কথাটা মনে করুন একবার। নিজেকে সর্বশক্তিমান আল্লাহর জায়গায় বসিয়ে নিয়েছেন, বসিয়ে ঘোষণা দিলেন, আপনাদের জানমালের দায়িত্ব আমি নিলাম। পরক্ষণেই পাল্টি খেয়ে বললেন জামাতের আমির সহ অন্যান্য দলকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসার কথা, নতুন সরকার গড়ার কথা। নতুন সরকার যখন গঠিত হবে তখন পাবলিকের জানমালের দায়িত্ব নিজের ঘাড়ে নেয়ার কথা কেন বলতে গেলে হে? মেনে নিলাম শেখ হাসিনা দেশ ছেড়েছেন, ষড়যন্ত্র সফল, সেই আনন্দ চেপে না রাখতে পেরেই বলে ফেলেছেন, তাই না? কিন্তু বলেছেন যখন, তখন তো কথা রাখার জন্য কাজ করা উচিত ছিল, তাই না? কিন্তু জেনারেল সাহেবের জন্যই তো কথা না রাখা, বড় বড় বুকনি মারা, অথচ কাজের বেলা লবডঙ্কা আর বিশ্বাসঘাতকতার লগ্নে জন্ম। তাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী, কিন্তু মবের রাজত্বে দেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। ওয়াকারুজ্জামানের মুখে কুলুপ। যদিও গোপালগঞ্জে ছাত্র নেতাদের বাঁচাতে সেনাবাহিনীর সেই তৎপরতা, গুলিবর্ষণ, নির্বিচারে মানুষ খুন করাতে তার জুড়ি কিন্তু নেই। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ওয়াকারুজ্জামান খুব ভালো করেই বুঝে গেছিলেন যে পাবলিকের কাছে দেশপ্রেমিক বাহিনীর নাক কাটা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের শাসনকালের দৌলতে।
তাই ইমেজ ধরে রাখতে কিছু বাতেলা দিতে হবে। সুতরাং শুরু হলো বাতেলা দেওয়ার পালা। ওই যে বললাম, যাত্রা দলের বিবেকের মতো, এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, আমাদের পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। তাতে কাদা ছোড়াছুড়ি যে বন্ধ হলো তা নয়। জেনারেল সাহেব ভেবে নিলেন বন্ধ হোক না হোক, বলাটা তার কাজ, সেটা তিনি করেছেন। আর কি করবেন? অতএব ঘুমাও, এবার ঘুমিয়ে পড়ো। পরে কয়েক মাস ধরে চললো তার এই ঘুমিয়ে থাকা, আর মাঝে মাঝে ঘুম ভেঙে যাওয়ার পর কিছু কিছু আলাপ। সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা, কি আলাপ আপনাদেরও তো মনে আছে, ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য তার সব মিটিং টিটিং ইত্যাদি। মানে তিনি সেনাবাহিনীর প্রধান নন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন। তো তার সেই সব আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ও হ্যাঁ, আরও একটা বড় আলাপ ছিল তার, চট্টগ্রামকে তুলে দেওয়া যাবে না আমেরিকার হাতে, তারপরে বন্দর দেওয়া যাবে না, ওই যে হিউম্যান করিডর দেওয়া যাবে না, এই সব কিন্তু সবই দেয়া হয়ে গেছে। তারপরেও তিনি স্পিকটি নট, একেবারে চুপ। কারণ সেই তার দাবিগুলোকে প্রধান মানে আলাপকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রলাপ হিসেবে বিবেচনা করে আস্থা করে ফেলে দিয়েছেন। জেনারেল ওয়াকার কি গর্জে উঠেছেন? একদমই নয়। তিনি কোনো প্রাণঘাতী মিসাইল বা রকেট যে নন, তিনি যে বাচ্চার হাতের সস্তা খেলনা হাওয়াই রকেট, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আগুন দিলে ফুস করে জ্বলে ওঠে, একটু হুস করে খানিক ওপরে ওঠে, তারপর ধুস করে আবার নিভে যায়। গত ৩-৪ মাসে ওয়াকারুজ্জামানের বারুদ খতম। এখন ইউনূসের পদসেবা ছাড়া গতি নেই। এই পদসেবা এতটাই নির্লজ্জ যে তিতিবিরক্ত ভারত পর্যন্ত ওয়াকারের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় বেগম জিয়ার জানাজায় গিয়ে দেখা পর্যন্ত করেননি ওয়াকারের সঙ্গে। ওয়াকার সাহেব নিকম্মা বটে, ভীতু গোছের মানুষ বটে, তবে নিজের ভালো বোঝেন খুব ভালো। তাই জামাতের ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও বাল্যবন্ধু জয়কে ধরে তার বাড়িতে হত্যে দিয়ে পড়ে শেখ হাসিনার বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন এবং বেশ কয়েকজনকে টপকে সেনাপ্রধান হতে পেরেছিলেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দারা কিন্তু শেখ হাসিনাকে নিষেধ করেছিল যে একে যেন দেবেন না। ভারতের গোয়েন্দারাও শেখ হাসিনাকে বলেছিল, কিন্তু শেখ হাসিনা একে আত্মীয়, তার উপরে ছেলের বন্ধু, তারপর ওই যে যাকে বললাম না তেল দেয়া, সেই ব্যাপারেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব জবরদস্ত। ফলে তিনি সেনাপ্রধান হয়ে গেলেন। তারপর কি হলো? 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর পতন ঘটিয়ে বিশ্বাসের প্রতিদান দিলেন। এর একটাই অর্থ, তা হলো নিজের ভালোটা ভালো বোঝেন জেনারেল। আর এর নবতম নিদর্শন হলো যে রাজনীতির ঘরের লোক তিনি সেই ছেলেবেলা থেকে গত 18 মাস যে রাজনীতির সঙ্গে আঠার মতো জড়িয়েছিলেন তিনি, সেই রাজনীতির বিরুদ্ধে নাকি হঠাৎ চলে গেছেন। এই নিয়ে জোর খবর বাংলাদেশে। খবর দুটো খবরের কথা অন্তত বলি। দুটো ব্যাপারে এর নাকি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক, জামাতের প্ল্যান অনুযায়ী যে রদবদল হতে যাচ্ছিল সেনাবাহিনীতে, সেই প্রক্রিয়ায় ব্রেক কষে দিয়েছেন ওয়াকারুজ্জামান। গত 18 মাসে এই একটা মাত্র গুরুত্বপূর্ণ কাজ করলেন জেনারেল জামান। একটু পরিষ্কার করে বলা যাক বিষয়টা। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ রদবদল হওয়ার কথা ছিল জানুয়ারি 2026-এর এই শেষে। এখনো চলছে সময়টা, কিন্তু আপাতত আটকে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটি আটকে দিয়েছেন, এই রদবদল। এই ঘটনাটি সাধারণ নির্বাচনী বিবেচনার চেয়ে অনেক গভীর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো চিফ অফ জেনারেল স্টাফ।
যা সেনাবাহিনীর অপারেশনাল নেতৃত্ব পরিচালনা করে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এই পদে অবস্থান করছিলেন এবং জানুয়ারি 21, 2026 অবসর গ্রহণের জন্য প্রস্তুতিমূলক ছুটিতে চলে গেছেন তিনি। তার স্থল অভিষিক্ত হতে নির্ধারিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এই পদে আছেন। সিজিএস পদটি ওই যে জেনারেল শামীম যে পদে আছেন, মানে তিনি রিটায়ার করার মুখে, তো তিনি তো ছুটিতে গেছেন বললাম, এবং তার জায়গায় যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও, এই পিএসও হচ্ছেন এস.এম. কামরুল হাসান। তিনি এই সিজিএস পদে আসার কথা ছিল। সিজিএস পদটি সেনাবাহিনীর বাজেট, সামরিক কৌশল এবং অপারেশনাল পরিকল্পনার মূল নিয়ন্ত্রক। এই পদটি সেনাবাহিনীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এখন এরপরে হচ্ছে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। এই পিএসওর পদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিসের অধীনে কাজ করে এবং সামরিক বেসামরিক সম্পর্কের সেতু বন্ধন করে। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান যখন সিজিএসে পদোন্নত হতেন, তখন এই পদে আসার প্রস্তাব ছিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের, যিনি চতুর্থ পদমর্যাদার সামরিক অফিসার হিসেবে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন। কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি লজিস্টিক্স এবং সরবরাহ চেন পরিচালনার দায়িত্বে এই পদটি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের থেকে এটা লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের কাছে হস্তান্তরিত হওয়ার প্রস্তাব ছিল। লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান তখন সেনা প্রশিক্ষণ ও মতবাদ কমান্ড, যেটা 8 ডক, তার জেনারেল অফিসার কমান্ডারের দায়িত্বে। জাতীয় প্রতিরক্ষা কলেজ এছাড়া এনডিসি, তার যে কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, যিনি সেনা প্রধানের পরে সবথেকে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র মোস্ট অফিসার, তিনি এনডিসির কমান্ড্যান্ট পদে ছিলেন। তিনি জানুয়ারি 2027 পর্যন্ত পদে থাকার নির্ধারিত সেবাকাল পূর্ণ করার আগেই অবসরে তাকে পাঠাবার চেষ্টা চলছিল। এছাড়া পদাতিক বিভাগের জেনারেল অফিসার কমান্ডারদের প্রস্তাবিত রদবদলে অন্তত 4টি পদাতিক বিভাগের কমান্ডারদের স্থানান্তর বা ট্রান্সফার জড়িত ছিল। যেমন 9ম পদাতিক বিভাগ সাভার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পদাতিক বিভাগ, মেজর জেনারেল সারোয়ার ফরিদ এই পদে তার আসার কথা ছিল। ফরিদ আগে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল। এছাড়া 11 পদাতিক বিভাগের বগুড়ার মেজর জেনারেল নাজিম উদ্দিন দাওলার জন্য একটা নিয়োগ ছিল এবং বগুড়া এলাকার কমান্ডার হিসেবে তারও পদোন্নতি প্রস্তাবিত ছিল। এছাড়া 24তম পদাতিক বিভাগ, সেখানে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে পদোন্নত করার প্রস্তাব ছিল। এই সমস্ত রদবদল পাকিস্তানের আইএসআই ও জামাতের পরিকল্পনা অনুযায়ী তৈরি ছিল লিস্ট, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আটকে গেল। রদবদল স্থগিত যে হয়ে গেল, এর কারণটা কি, প্রেক্ষাপটটা কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রদবদলটি সাধারণ নির্বাচনী বিবেচনায় স্থগিত হয়নি, বরং সেনাপ্রধান যদিও সেই কথাটাই বলছেন যে নির্বাচনের আগে এই ধরনের এটা করা উচিত নয়, কারণ তাতে অন্যরকম বার্তা যায়, সুতরাং এটা বন্ধ রাখা হোক, এতে তিনি এটা আটকে দিয়েছেন।
কিন্তু আসল কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা আটকে দিয়েছেন, কারণ তিনি এটিকে একটি নরম অভ্যুত্থান বা সফট কু হিসেবে চিহ্নিত করেছেন। এই কুয়ের মধ্যে কারা জড়িত? বিভিন্ন সামরিক অফিসারদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি আমেরিকার CIA এবং ISI এর সাথে মিলেমিশে এই রদবদলের যে ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে CGS এবং লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানকে PSO পদে রাখার পরিকল্পনা করেছিলেন, যা সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ শক্তিশালী করত। অর্থাৎ সামরিক বাহিনীর যে ক্ষমতা হস্তান্তর হয়ে যেত বেসামরিক সরকারের হাতে। খলিলুর রহমান জামাতি ইসলামের সাথে সংযোগ স্থাপন করেছেন। অনেকেই বলছেন যে তিনি নাকি বিএনপির সাথেও একটা সমঝোতায় এসছেন। এটা যদিও সত্যি নয় বলেই আমার মনে হয়। এবং ফেব্রুয়ারি 12 নির্বাচনে একটি সম্ভাব্য ভবিষ্যৎ সরকারে তিনি যাতে NSA হিসেবে তার অবস্থান সুরক্ষিত রাখতে পারেন তারও চেষ্টা করেছেন। সেই চেষ্টাই এগুলো করেছেন। কিন্তু এত সাধারণ কারণ তিনি নন, তিনি তো মূলত আমেরিকার মানুষ। লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান, যিনি জামাতে ইসলামীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি PSO থেকে পরবর্তীকালে সেনাপ্রধানের পদে উন্নীত হওয়ার মুখে ছিলেন পরিকল্পনা মাফিক। এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি 2027 জুন পর্যন্ত পদে থাকার কথা যার, তিনি নিজের ভবিষ্যৎটা আক্রান্ত দেখতে পেয়েছেন এবং সেনাবাহিনীর স্বাধীনতা বজায় রাখার কারণ দেখিয়ে ও লেট এ নিউ গভর্নমেন্ট কাম অ্যান্ড টেক দ্য ডিসিশন, এই কথা বলে এই রদবদল তিনি প্রতিরোধ করেছেন। রদবদলের ব্যর্থতার কি ফলাফলটা, সেটাও দেখার মতো। জানুয়ারি 21-22 এই কয়েকদিন আগেই লেফটেন্যান্ট জেনারেল শামীম LPR প্রবেশ করার সময় সেনাপ্রধান এই পদক্ষেপটি দ্রুত আটকে দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল শামীম সেনা দপ্তরে একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান পেয়েছিলেন, তবে পদোন্নতির ব্যবস্থা এখন অপূর্ণ রয়ে গেছেন। অবসরকালীন অবস্থায় অফিসাররা পুরো আর্থিক সুবিধা পান, কিন্তু কোনো আনুষ্ঠানিক দায়িত্ব রাখেন না। এই রদবদলের পরিকল্পনা সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভারসাম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে। এই যে 5ই আগস্টের যে ঘটনা, সেটাও সেনাবাহিনী মূলত ছিল তার পেছনে। তারপরেও যদি এই ধরনের সিদ্ধান্তগুলো, সেগুলো অনেক বড় কৌশলগত এবং রাজনৈতিক প্রভাব রেখে দেয়। তাহলে শেষ বিচারে কি দাঁড়ায়? বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে নির্ধারিত রদবদলে CGS, PSO, QMG সহ মূল পদগুলো জড়িত ছিল, যা একযোগে 3 থেকে 4 জন লেফটেন্যান্ট জেনারেলকে প্রভাবিত করত। এই রদবদলটি সাধারণ প্রশাসনিক ব্যবস্থার চেয়ে বেশি একটা রাজনৈতিক কৌশল ছিল, যা সেনাপ্রধান হস্তক্ষেপ করে ব্যর্থ করে দিলেন। আগেই বলেছি, এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই বিরল ঘটনা। ওয়াকারুজ্জামান এই প্রথম ভেস্তে দিলেন ISI জামাত ইউনূসের বড়সড় পরিকল্পনা। আরও একটা কাজ করেছেন ওয়াকারুজ্জামান, সেটা এরকম: জামাতের পরিকল্পনা ছিল ভোট কেন্দ্র লুটপাট করে গায়ের জোরে নির্বাচনকে সপক্ষে নিয়ে আসা, গণভোটে হ্যাঁ ভোট পেয়ে জিতে সংবিধানকে গুরুত্বহীন করে দেশটাকে আফগানিস্তান করে তোলা, সংসদ ভোটে জিতে ক্ষমতা কুক্ষিগত করা। এর জন্য দরকার ছিল কি? জামাতের প্ল্যান ছিল সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখা। এখানেও বাদ সেধেছেন ওয়াকারুজ্জামান। সরকার এবং জামাতের নিষেধ সত্ত্বেও সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত বুথ থাকবে সেনার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে।
এই সিদ্ধান্তেও জামাত রুষ্ট। এখন প্রশ্ন, জেনারেল জামানের হলোটা কি? তিনি কি আবার ডিগবাজি খেতে চলেছেন, নাকি এটাও তার আর একটা ছলনা, যেরকম ছলনাতে তিনি রীতিমতো সিদ্ধহস্ত? কূটনীতির বিশ্লেষকরাও ঠিক বুঝতে পারছেন না যে ওয়াকারের মনে কি আছে। এক দলের বক্তব্য, ওয়াকারুজ্জামান বুঝেছেন সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বাংলাদেশে চরম কোনো ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। আর দেরি না করে তাই ওয়াকারুজ্জামান ভেবেছেন তাকেও একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে ছাড়া বাংলাদেশের বাঁচা যে সম্ভব নয়, পাকিস্তান কিংবা আমেরিকা কেউই যে বাংলাদেশকে বাঁচাতে পারবে না, সেটা ভালোই জানেন জেনারেল। গত 1.5 বছর একাধিকবার বলেছেন সে কথা, তবু নিজের আখের গোছাতে একই সঙ্গে ইউনূস এবং ইউনূসের জামাতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। কিন্তু এখন দেখছেন আর সেভাবে চলা সম্ভব নয়। দু নৌকোয় পা রেখে আর চলা সম্ভব নয়। ভোটে জামাত জিতলে তার চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ওয়াকারুজ্জামানের চেয়েও ওবিডিয়েন্ট সার্ভেন্ট মজুদ আছে জামাতের কাছে। সুতরাং ভোট হয়ে গেলে ওয়াকারুজ্জামানের বিদায় নিশ্চিত, এটা বুঝেছেন ওয়াকারুজ্জামান। সুতরাং চেঞ্জ দ্য লাইন। আবার এমনও হতে পারে যে সেনার তত্ত্বাবধানে থাকা ভোট কেন্দ্রে ইউনূস বা জামাতের পক্ষে থাকবে ছাপ্পা ভোটের ব্যাপক ব্যবস্থা। আর হয়তো সেই ব্যবস্থাটাই করেছেন ওয়াকারুজ্জামান। তার জন্য আগে একটু অন্য দিকের খেলা খেলছেন, ছলনার খেলা, যাতে জামাতের বিজয় অনিবার্য হয়। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু মনে রাখবেন, কোনো কিছুই অসম্ভব নয়।